তো নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের স্বাগত টপ 5 মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি সিরিজ 2026-এ। আমরা ইতিমধ্যেই স্মল ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপ কভার করে ফেলেছি। আর আজকের ভিডিওটি মিড ক্যাপ ক্যাটাগরি নিয়ে। এই ক্যাটাগরিটিও সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন ক্যাটাগরিগুলোর মধ্যে একটি। আমার কাছে অনেক কমেন্ট এসেছে, স্যার মিড ক্যাপ নিয়ে একটি ভিডিও বানান। তাই আজকের ভিডিওটি হবে মিড ক্যাপ সম্পর্কে বিস্তারিত। আজ আমরা একেবারে বেসিক থেকে বিষয়টি বুঝবো। সবার আগে বুঝবো মিড ক্যাপ ক্যাটাগরি আসলে কি। দ্বিতীয়ত, আমরা গত 5-6 বছরে মিড ক্যাপের পারফরমেন্স দেখব স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপের সঙ্গে তুলনা করে। এটি খুবই ইন্টারেস্টিং একটি বিষয় হবে, কারণ এখানে আপনি বুঝতে পারবেন যে মিড ক্যাপ আসলে কোথায় দাঁড়িয়ে আছে এবং এতে আমাদের জন্য সত্যিই দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির সুযোগ আছে কিনা। তৃতীয়ত, আমরা দেখব নিফটি মিড ক্যাপের প্রাইস টু আর্নিংস P/E এর আচরণ কেমন ছিল। আজ এটি কি ওভারহিটেড অবস্থায় রয়েছে নাকি আন্ডার ভ্যালুয়েট? দীর্ঘমেয়াদে এখনো কি এতে বিনিয়োগ করা যুক্তিযুক্ত নাকি নয়? এসব বিষয়ে আমরা আজ বিস্তারিত বুঝব। চতুর্থত, আমি আপনাদের শার্প বিন্দু লাইভ প্ল্যাটফর্মে নিয়ে যাব, যেখানে আমি দেখাব কিভাবে আপনারা নিজেদের জন্য টপ 5 মিউচুয়াল ফান্ড নির্বাচন করতে পারেন। আমি একটি স্ক্রিনার চালাব এবং সেই স্ক্রিনারের মাধ্যমে আপনাদের দেখাব কোনো ভিত্তিতে ফান্ড নির্বাচন করা হয়। এরপর আমি একটি ফ্যাক্টর মডেল ব্যবহার করব। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনারা একবার ফ্যাক্টর মডেল বুঝে যান, তাহলে ভবিষ্যতে বিনিয়োগের ক্ষেত্রে আর কখনো সমস্যায় পড়বেন না। আর সবশেষে আমি আপনাদের দেখাব, যদি আপনারা শুধুমাত্র দুটি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে একটি পোর্টফোলিও তৈরি করতেন, তাহলে ব্যাক টেস্টেড রেজাল্ট কি হতো, বেঞ্চমার্কের তুলনায় সেটি কেমন পারফর্ম করতো, ক্যাটাগরি অ্যাভারেজের তুলনায় কেমন থাকতো এবং রিস্ক ভিএস রিটার্নের ভিত্তিতে সেটি আপনার জন্য কতটা ভালো হতো। তাই আজকের ভিডিওটি শুধুমাত্র মিড ক্যাপ ক্যাটাগরির উপর একটি বড় সড়ো মাস্টার ক্লাস। এখানে শুধু টপ ফান্ডই পাবেন না, বরং মিড ক্যাপ কি, কিভাবে কাজ করে এবং কিভাবে সঠিক ফান্ড নির্বাচন করতে হয়, সবকিছু শিখতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে বুঝে নিই মিড ক্যাপ ক্যাটাগরি আসলে কি। আমাদের দেশের যত লিস্টেড কোম্পানি রয়েছে, যদি সেগুলোকে তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়, তাহলে প্রথম 100টি কোম্পানিকে বলা হয় লার্জ ক্যাপ কোম্পানি, অর্থাৎ বড় কোম্পানি। এই কোম্পানিগুলোর ন্যূনতম মার্কেট ক্যাপ সাধারণত প্রায় নয় 2000 কোটি টাকার আশেপাশে থাকে। অবশ্যই এই সংখ্যা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, তবে আনুমানিক নয় 0000 কোটির কাছাকাছি ধরা যেতে পারে। অর্থাৎ এগুলো অত্যন্ত বড় কোম্পানি। ডলারের হিসাবে বললে এদের মার্কেট ক্যাপ প্রায় $10 বিলিয়ন থেকে শুরু হয়। যদি এই 100টি কোম্পানির মোট মার্কেট ক্যাপ যোগ করেন, তাহলে তা দাঁড়ায় প্রায় 260 ট্রিলিয়ন। অর্থাৎ দেশের মোট মার্কেট ক্যাপের প্রায় 61 অংশ শুধুমাত্র এই লার্জ ক্যাপ কোম্পানিগুলোর মধ্যেই রয়েছে। এরপর আসে পরবর্তী ক্যাটাগরি, অর্থাৎ 101 নম্বর থেকে 250 নম্বর কোম্পানি পর্যন্ত। এই পরবর্তী 150টি কোম্পানিকে বলা হয় মিড ক্যাপ কোম্পানি। এগুলো কোনো ছোটখাটো কোম্পানি নয়, এগুলোর মার্কেট ক্যাপও যথেষ্ট বড়। এখানে আপনি দেখতে পাচ্ছেন এদের মার্কেট ক্যাপ সাধারণত 30000 কোটি থেকে শুরু হয়, অর্থাৎ প্রায় $3.5 বিলিয়ন মার্কেট ক্যাপ। এবং এই কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ প্রায় 30000 কোটি থেকে শুরু করে নয় 0000 কোটির কাছাকাছি পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ প্রায় 60000 কোটির একটি রেঞ্জ এখানে পাওয়া যায়। এই 150টি কোম্পানির মোট মার্কেট ক্যাপ যোগ করলে তা দাঁড়ায় প্রায় 82 ট্রিলিয়ন। আর দেশের মোট মার্কেট ক্যাপের প্রায় 19 অংশ এই মিড ক্যাপ কোম্পানিগুলোর দখলে। এরপর বাকি সমস্ত কোম্পানিকে বলা হয় স্মল ক্যাপ কোম্পানি, অর্থাৎ প্রায় 2228টি কোম্পানি এই ক্যাটাগরিতে রয়েছে, যাদের মার্কেট ক্যাপও 30000 কোটির নিচে। মজার বিষয় হলো এই হাজার হাজার স্মল ক্যাপ কোম্পানির মোট মার্কেট ক্যাপ প্রায় সেই 150টি মিড ক্যাপ কোম্পানির সমান। অর্থাৎ একদিকে মাত্র 150টি মিড ক্যাপ কোম্পানি আর অন্যদিকে হাজার হাজার স্মল ক্যাপ কোম্পানি। এটাই হলো মিড ক্যাপ ইউনিভার্স। এবার বুঝে নেওয়া যাক মিড ক্যাপ ইন্ডেক্স স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপের তুলনায় কেমন পারফর্ম করেছে। এখানে আমরা বিষয়টিকে একেবারে ট্রাফিক সিগন্যালের মতো করে দেখিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো 2020 সালের কোভিডের সময়কার বটম। প্রায় সব ইন্ডেক্সই একই লেভেল থেকে শুরু করেছিল, শুধু স্মল ক্যাপ একটু বেশি নেমে গিয়েছিল। এখানে লাল রঙে রয়েছে মিড ক্যাপ, সবুজ রঙে রয়েছে স্মল ক্যাপ আর হলুদ রঙে রয়েছে লার্জ ক্যাপ। এখন আমরা কোভিড বটমের দিকে তাকাই। 2020 সালের কোভিড বটমে আপনি দেখতে পাবেন যে মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ প্রায় একই পরিমাণে নেমেছিল। এরপর বাজারে একটি দুর্দান্ত র্যালি শুরু হয়। এখন যদি পুরো র্যালিটি দেখেন, তাহলে হলুদ রঙের লাইনটি হলো লার্জ ক্যাপ, অর্থাৎ দেশের সবচেয়ে বড় 100টি কোম্পানির ইন্ডেক্স সিএনএক্স 100। এই 100টি কোম্পানির ইন্ডেক্স গত 5 বছরে মোট প্রায় 114 রিটার্ন দিয়েছে। অর্থাৎ এই বড় 100টি কোম্পানি আপনাকে প্রায় 114 রিটার্ন দিয়েছে। অন্যদিকে যদি আপনি সবুজ লাইন অর্থাৎ স্মল ক্যাপ দেখেন, তাহলে সেটি প্রায় 219 রিটার্ন দিয়েছে। আর লাল লাইন অর্থাৎ মিড ক্যাপ দিয়েছে প্রায় 238 রিটার্ন। অর্থাৎ এই তিনটি ক্যাটাগরির মধ্যে ঐতিহাসিকভাবে সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে মিড ক্যাপ ক্যাটাগরি। এবার মিড ক্যাপ সম্পর্কে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া যাক। আপনারা সবাই জানেন সেপ্টেম্বর 2024-এর পর থেকে বাজারে আবার দ্রুত পতন শুরু হয়েছিল। যদি আপনি লক্ষ্য করেন, সবুজ লাইন অর্থাৎ স্মল ক্যাপ অনেকটাই উপরে উঠে গিয়েছিল আর লাল লাইন ছিল মিড ক্যাপ। এখন দেখা যাক মিড ক্যাপ কতটা নেমেছিল। এখান থেকে এখানে পর্যন্ত মিড ক্যাপ প্রায় 19 নেমেছিল, অন্যদিকে স্মল ক্যাপ প্রায় 26 পর্যন্ত পড়ে গিয়েছিল। এখন বোঝার বিষয়টি কি? বোঝার বিষয় হলো মিড ক্যাপ স্মল ক্যাপের তুলনায় কম পড়ে, অর্থাৎ মিড ক্যাপ প্রায় 17 থেকে 19 নেমেছিল, কিন্তু স্মল ক্যাপ নেমেছিল প্রায় 25 থেকে 26। এখনো যদি আপনি চার্ট দেখেন, তাহলে সবুজ লাইন অর্থাৎ স্মল ক্যাপ এখনো তার আগের সর্বোচ্চ স্তরে পুরোপুরি ফিরে আসতে পারেনি।
এটি এখনো তার আগের হাইয়ের নিচেই অবস্থান করছে। কিন্তু যদি আপনি মিড ক্যাপ দেখেন, তাহলে দেখতে পাবেন যে মিড ক্যাপ প্রায় সম্পূর্ণ রিকভারি করে আগের হাইয়ের কাছাকাছি ফিরে এসেছে। অর্থাৎ ইতিহাস আমাদের একটি বিষয় পরিষ্কারভাবে শিখিয়েছে, মিড ক্যাপ যখন পড়ে তখন স্মল ক্যাপের তুলনায় কম পড়ে, কিন্তু যখন রিকভারি শুরু হয় তখন এটি তুলনামূলকভাবে দ্রুত আগের অবস্থানে ফিরে আসে। এই বিষয়টি ঐতিহাসিক তথ্য থেকেই প্রমাণিত হয়েছে। তাই মিড ক্যাপ একটি ভালো ইনভেস্টমেন্ট ক্যাটেগরি, তবে অবশ্যই এতে শর্ট টার্মের জন্য নয়, লং টার্মের জন্য বিনিয়োগ করা উচিত। এবার বুঝে নেওয়া যাক আজকের দিনে মিড ক্যাপের ভ্যালুয়েশন সস্তা নাকি দামি। যদি আমরা প্রাইস টু আর্নিংস পি/ই রেশিও দেখি, যা ভ্যালুয়েশন বিচার করার অন্যতম গুরুত্বপূর্ণ সূচক, তাহলে দেখা যায় গত এক বছরের অ্যাভারেজ পি/ই এর তুলনায় বর্তমান মিড ক্যাপ নিচে ট্রেড করছে। গত এক বছরের অ্যাভারেজ পি/ই ছিল প্রায় 34.55, আর বর্তমানে এটি প্রায় 34-এর কাছাকাছি রয়েছে। অর্থাৎ এক বছরের গড়ের তুলনায় মিড ক্যাপ এখন কিছুটা সস্তা। যদি আমরা 2 বছরের অ্যাভারেজ পি/ই দেখি, তাহলেও এটি তার নিচেই রয়েছে। আর যদি 5 বছরের অ্যাভারেজ পি/ই দেখি, তাহলেও বর্তমান পি/ই তার নিচে। অর্থাৎ 1 বছর, 2 বছর এবং 5 বছরের অ্যাভারেজের তুলনায় আজকের দিনে মিড ক্যাপ তুলনামূলকভাবে সস্তা ভ্যালুয়েশনে ট্রেড করছে। এর মানে যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবেন, তাহলে মিড ক্যাপ এখনো একটি ভালো সুযোগ হতে পারে। আর একটু ভেবে দেখুন, যদি আপনি গত 1.5 থেকে 2 বছর ধরে নিয়মিত মিড ক্যাপে এসআইপি চালিয়ে যেতেন, যখন বাজার পড়ছিল তখনও যদি আপনি বিনিয়োগ চালিয়ে যেতেন, কিনতে থাকতেন, কিনতে থাকতেন, আরও কিনতে থাকতেন, তাহলে আজ আপনার অবস্থাটা সত্যিই দারুণ হতো। কিন্তু অনেকেই বাজার পড়লেই এসআইপি বন্ধ করে দেন। আপনি কি এখনো নিয়মিত এসআইপি চালিয়ে যাচ্ছেন? কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবেন। বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের কাছে বিষয়গুলো পরিষ্কার হয়ে গেছে। মিড ক্যাপ আসলে কি, ঐতিহাসিকভাবে এটি কেমন পারফর্ম করেছে, বাজার বাড়ার সময় এর আচরণ কেমন ছিল, বাজার পড়ার সময় এটি কিভাবে পারফর্ম করেছে, স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপের তুলনায় এটি কোথায় দাঁড়ায়, এবং আজকের দিনে লং টার্মের জন্য মিড ক্যাপ সস্তা নাকি দামি। এবার চলুন আমরা স্ক্রিনারের দিকে যাই এবং 2026 সালের জন্য টপ 5 মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড নির্বাচন করি। এবার আমরা শার্প বিন্দু লাইয়ে চলে এসেছি। চলুন সবার আগে আমাদের স্ক্রিনার তৈরি করি। এখানে স্ক্রিনার অপশনে যাব, তারপর এমএফ স্ক্রিনস নির্বাচন করব, এরপর ক্রিয়েট এ নিউ মিউচুয়াল ফান্ড স্ক্রিনে ক্লিক করব। প্রথমেই আমরা আমাদের ক্যাটাগরি নির্বাচন করব, আর সেই ক্যাটাগরি হবে মিড ক্যাপ। এই নিন, আমরা মিড ক্যাপ ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। আজকের দিনে মিড ক্যাপ ক্যাটাগরিতে মোট 56টি মিউচুয়াল ফান্ড স্কিম রয়েছে। এখন প্রশ্ন হলো, এই 56টি ফান্ডের মধ্যে থেকে সঠিক ফান্ড কিভাবে বেছে নেব? চলুন একে একে কিছু রুলস প্রয়োগ করি। বন্ধুরা, আমরা এমন মিউচুয়াল ফান্ড নিতে চাই যা যত বেশি সম্ভব তার বেঞ্চমার্ককে হারাতে পারে। কারণ ভাবুন তো, আমরা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড কেন কিনি? আমরা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড কিনি এই জন্যই, যাতে সেটি তার বেঞ্চমার্কের তুলনায় ভালো রিটার্ন দিতে পারে। যদি সেটি বেঞ্চমার্ককে হারাতেই না পারে, তাহলে আমি বেশি এক্সপেন্স রেশিও বা ফি কেন দেব? তাহলে তো আমি সরাসরি প্যাসিভ ফান্ড বা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করব। তাই প্রথম রুল হিসেবে আমরা বিট বেঞ্চমার্ক নির্বাচন করব। এখানে আমরা টপ 60 ফান্ডস রাখবো, অর্থাৎ নিচের 40 ফান্ড বাদ দিয়ে দেব। দেখা যাক কতগুলো ফান্ড বাদ পড়ে। দেখুন, 56টির মধ্যে 28টি ফান্ড বাদ পড়ে গেছে, অর্থাৎ প্রায় অর্ধেক ফান্ডই বাদ হয়ে গেল। এখন আমাদের হাতে 28টি ফান্ড রয়ে গেছে। এবার দ্বিতীয় রুল লাগাই। দ্বিতীয় যে ফ্যাক্টর ব্যবহার করব সেটি হলো আপ ক্যাপচার টু ডাউন ক্যাপচার রেশিও। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেশিও। আমি আগেও এর কথা বলেছি। এর অর্থ কি? ধরুন মিড ক্যাপ ইন্ডেক্স 10 বেড়েছে, তাহলে আপনার মিউচুয়াল ফান্ড সেই 10 বৃদ্ধির কতটা ধরতে পারছে? যদি ফান্ডটি খুব ভালোভাবে পরিচালিত হয়, তাহলে সেটি পুরো 10 বা তারও বেশি ক্যাপচার করতে পারবে। এবার উল্টোটা ভাবুন, যদি মিড ক্যাপ ইন্ডেক্স 10 নেমে যায়, তাহলে আপনার ফান্ডও কি 10 নামবে, নাকি 8 নামবে, নাকি মাত্র 7 নামবে? অর্থাৎ বাজার যখন বাড়ে তখন কতটা লাভ ধরতে পারে, এবং বাজার যখন পড়ে তখন কতটা ক্ষতি এড়াতে পারে। এই দুইয়ের অনুপাতকেই বলা হয় আপ ক্যাপচার টু ডাউন ক্যাপচার রেশিও। রিস্ক অ্যানালিসিসের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাপকাঠি। এখানেও আমরা টপ 60-এর মধ্যেই থাকবো। এখন দেখুন, 28টি ফান্ড থেকে কমে 17টি ফান্ড বাকি রইল। এই 17টি ফান্ডই আপ ক্যাপচার টু ডাউন ক্যাপচার রেশিও এর ভিত্তিতে ভালো পারফর্ম করেছে। এবার তৃতীয় রুল যোগ করি, সেটি হলো অ্যাভারেজ 3 ওয়াই ইয়ার রোলিং রিটার্ন। আমরা চাই এটিও টপ 60-এর মধ্যে থাকুক। এতে কি হবে, যেসব ফান্ডের ইতিহাস অন্তত 6 বছর রয়েছে সেগুলোই এখানে আসবে। চলুন এটিও অ্যাড রুল করে দেখি। এখন দেখুন, আমাদের হাতে মাত্র 8টি মিউচুয়াল ফান্ড বাকি রয়েছে, অর্থাৎ এখন শুধুমাত্র 8টি ফান্ড শর্টলিস্ট হয়েছে। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব, শার্প রেশিও। শার্প রেশিও আমাদের বলে আমরা যতটুকু রিস্ক নিচ্ছি তার প্রতি ইউনিট রিস্কের বিপরীতে আমরা কতটা রিটার্ন পাচ্ছি, অর্থাৎ রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন কতটা ভালো। তাই আমরা শার্প রেশিও নির্বাচন করি। এখানেও আমরা টপ রেঞ্জেই থাকবো। যেহেতু এখন মাত্র 8টি ফান্ড আছে, তাই এখানে টপ 75 নির্বাচন করি। এখন আমাদের হাতে 6টি মিউচুয়াল ফান্ড রয়ে গেছে, এবং এই 6টি আমাদের টপ 6 মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডস। এখন দেখুন, 1 নম্বরে রয়েছে এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড। এটি একটু ভালোভাবে লক্ষ্য করুন। এর আপ ক্যাপচার টু ডাউন ক্যাপচার রেশিও পুরো ক্যাটাগরির মধ্যে প্রায় সর্বোচ্চ। এটি 1.05। এর মানে কি? এর মানে হলো বাজার যখন বাড়ে তখন এই ফান্ড তুলনামূলকভাবে বেশি বাড়ে, আর বাজার যখন পড়ে তখন তুলনামূলকভাবে কম পড়ে। অর্থাৎ এটি আপনাকে কিছুটা ডাউনসাইড প্রোটেকশন দেয়। এর অ্যাভারেজ 3 ওয়াই ইয়ার রোলিং রিটার্ন প্রায় 21.41, যা খুবই ভালো। এর শার্প রেশিও হলো 1.34। গত এক বছরে এই ফান্ডের রিটার্ন প্রায় 9.9। যদিও গত এক বছরে মিড ক্যাপ ক্যাটেগরি এর সামগ্রিক রিটার্ন খুব বেশি ছিল না,
তবুও এই ফান্ডের ৩ বছরের রিটার্ন প্রায় ২৬ এবং ৫ বছরের রিটার্ন প্রায় ২৫। অর্থাৎ এটি একটি অত্যন্ত ভালো মিড ক্যাপ ফান্ড। এরপর দ্বিতীয় ফান্ড হিসেবে রয়েছে এডেলওয়েস মিড ক্যাপ ফান্ড। এর আপ ক্যাপচার টু ডাউন ক্যাপচার রেশিও ও খুব ভালো। এর শার্প রেশিও ও দারুণ, মনে রাখবেন। শার্প রেশিও যত বেশি তত ভালো। এরপর রয়েছে ইনভেস্কো মিড ক্যাপ ফান্ড। এরও শার্প রেশিও যথেষ্ট ভালো। অর্থাৎ এইভাবে স্ক্রিনার ব্যবহার করে আমাদের সামনে টপ ৬ মিউচুয়াল ফান্ড চলে আসে। কিন্তু বন্ধুরা, এখানে আরেকটি বিষয়ও লক্ষ্য করার মতো। আপনারা দেখবেন কিছু ফান্ড আছে যেগুলো এই তালিকায় নেই, যেমন মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড। এটি এই ক্যাটাগরির বাইরে কেন চলে গেল? এর কারণ হলো আমরা শেষে শার্প রেশিও এর ফিল্টার যোগ করেছি। যদি আমি শার্প রেশিও এর রুল সরিয়ে দিই, তাহলে যে ৮টি মিউচুয়াল ফান্ড নির্বাচিত হয় তার মধ্যে মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ডও চলে আসে। কিন্তু গত ১ বছরে এর পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গত ১ বছরে এই ফান্ডের রিটার্ন তুলনামূলকভাবে দুর্বল ছিল। সেই কারণেই এর শার্প রেশিও কমে গেছে। যদি এখানে দেখেন, গত ১ বছরে এর রিটার্ন ছিল প্রায় ৯.৫৬। অর্থাৎ এই টপ ক্যাটেগরি এর মিড ক্যাপ ফান্ডগুলোর মধ্যে এটিই একমাত্র ফান্ড যেটি গত ১ বছরে নেগেটিভ রিটার্ন দিয়েছে। তবে দীর্ঘমেয়াদে কিন্তু এই ফান্ডের পারফরম্যান্স অত্যন্ত ভালো। অর্থাৎ বর্তমানে এর পারফরম্যান্স দুর্বল হলেও লং টার্ম ট্র্যাক রেকর্ড বেশ শক্তিশালী। কিন্তু যেহেতু আমরা ২০২৬ সালের জন্য ফান্ড নির্বাচন করছি, তাই আমরা বর্তমান রিস্ক অ্যাডজাস্টেড পারফরম্যান্সকেও গুরুত্ব দিচ্ছি। তাই শার্প রেশিও প্রয়োগ করার পরে এবং টপ ৭৫ নির্বাচন করার পর আমাদের সামনে যে ৬টি সেরা মিউচুয়াল ফান্ড আসে, সেগুলো হলো এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড, এডেলওয়েস মিড ক্যাপ ফান্ড, এইচএসবিসি মিড ক্যাপ ফান্ড, ইনভেস্কো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড, টাটা মিড ক্যাপ ফান্ড, মাহিন্দ্রা মানুলাইফ মিড ক্যাপ ফান্ড। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া যাক, যাকে বলা হয় ফ্যাক্টর মডেল। ফ্যাক্টর মডেল বলতে কি বোঝায়? ধরুন, আপনি এমন একজন বিনিয়োগকারী যিনি বেশি রিস্ক নিতে প্রস্তুত। আপনার মূল লক্ষ্য হলো সর্বোচ্চ রিটার্ন অর্জন করা। সেক্ষেত্রে আপনি যখন আপনার স্ক্রিনার বা ফ্যাক্টর মডেল তৈরি করবেন, তখন রিটার্ন কে বেশি ওয়েটেজ দেবেন এবং রিস্ককে তুলনামূলকভাবে কম ওয়েটেজ দেবেন। অন্যদিকে যদি আপনি একজন কনজারভেটিভ ইনভেস্টর হন, অর্থাৎ আপনার কাছে মূল বিষয় হলো মূলধনকে সুরক্ষিত রাখা, তাহলে আপনি রিস্ককে বেশি গুরুত্ব দেবেন এবং রিটার্নকে কিছুটা কম গুরুত্ব দেবেন। অর্থাৎ ফ্যাক্টর মডেলকে আপনি আপনার নিজের ইনভেস্টমেন্ট স্টাইল অনুযায়ী ডিজাইন করতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে যেভাবে ব্যবহার করি সেই অনুযায়ী একটি ফ্যাক্টর মডেল তৈরি করেছি। এখানে গেলে আপনারা সঞ্জয় কাথুরিয়া বেস মডেল দেখতে পাবেন। আপনারাও যদি ঠিক আমার মতো একই ফ্যাক্টর মডেল ব্যবহার করতে চান, তাহলে শার্প বিন্দু লাইয়ের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়েছি। সেখানে গিয়ে আপনারা সরাসরি আমার তৈরি করা ফ্যাক্টর মডেল ব্যবহার করতে পারবেন। আর হ্যাঁ, প্রথম ১০০ জন ব্যবহারকারীর জন্য SANJAY15 কুপন কোড ব্যবহার করলে ১৫ ডিসকাউন্টও পাবেন। তাই দেরি করবেন না। আপনারা চাইলে নিজেরাও ফ্যাক্টর মডেল তৈরি করতে পারেন, অথবা আমার তৈরি করা মডেল ব্যবহার করতে পারেন। এবার দেখে নেওয়া যাক এর সুবিধা কি। আমরা আবার মিড ক্যাপ ক্যাটাগরিতে ফিরে আসি। এখন যদি আমার ফ্যাক্টর মডেল প্রয়োগ করি এবং টপ ১০ ফান্ড দেখি, তাহলে ১ নম্বরে আসে এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড, আর ২ নম্বরে আসে মাহিন্দ্রা ম্যানুলাইফ মিড ক্যাপ ফান্ড। আপনারা যদি স্ক্রিনারের ফলাফলের সঙ্গে তুলনা করেন, তাহলে দেখবেন মোটামুটি একই ধরনের ফান্ডই এখানে এসেছে। তবে কোনো ফান্ড ১ নম্বরে থাকবে, কোনটি ২ নম্বরে থাকবে, কোনটি ৩ নম্বরে থাকবে, তা সম্পূর্ণ নির্ভর করে আমি আমার ফ্যাক্টরগুলিকে কিভাবে ওয়েটেজ দিয়েছি তার উপর। আমার ফ্যাক্টর মডেল তুলনামূলকভাবে একটু বেশি অ্যাগ্রেসিভ। এখানে আমি যেসব বিষয় ব্যবহার করেছি সেগুলো হলো আপ ক্যাপচার টু ডাউন ক্যাপচার রেশিও, বিট বেঞ্চমার্ক পার্সেন্টেজ, অ্যাভারেজ ৩, ওয়াই, ইয়ার রোলিং রিটার্ন, ভলাটিলিটি রিস্ক পরিমাপ করার জন্য, শার্পের রেশিও। এই ফ্যাক্টরগুলোর ভিত্তিতেই আমার টপ ফান্ড র্যাঙ্কিং তৈরি হয়। অর্থাৎ আপনারাও নিজেদের পছন্দ অনুযায়ী একটি ফ্যাক্টর মডেল তৈরি করতে পারবেন। যেমন, যদি আপনি ঝাল খাবার পছন্দ করেন তাহলে ঝাল খাবেন, আর যদি হালকা স্বাদের খাবার পছন্দ করেন তাহলে সেটাই খাবেন। ঠিক তেমনই আপনার ইনভেস্টমেন্ট স্টাইল অনুযায়ী আপনি নিজের ফ্যাক্টর মডেল সাজাতে পারবেন। তবে এই সুবিধাটি শুধুমাত্র ফ্যাক্টর মডেলের মাধ্যমে পাওয়া যায়। শুধু স্ক্রিনার ব্যবহার করলে আপনি বিভিন্ন ফ্যাক্টরের মধ্যে ওয়েটেজ নির্ধারণ করতে পারবেন না। ফ্যাক্টর মডেলে সেটি সম্ভব। এবার এখানে আরেকটি দারুণ ফিচার রয়েছে যার মাধ্যমে আমি দেখতে পারি যদি আমি ঐতিহাসিকভাবে এই দুটি ফান্ডে বিনিয়োগ করতাম তাহলে আমার রিটার্ন কেমন হতো। এটাকেই বলা হয় ব্যাক টেস্টিং। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমরা স্ট্র্যাটেজিতে যাব, তারপর ক্রিয়েট এ নিউ স্ট্র্যাটেজিতে ক্লিক করব। এখানে আমরা মিউচুয়াল ফান্ড স্ট্র্যাটেজি তৈরি করব। এখন প্রশ্ন হলো, আমরা কোন দুটি ফান্ড নেব? প্রথমে আমরা এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড নির্বাচন করব, তারপর দ্বিতীয় ফান্ড হিসেবে নেব মাহিন্দ্রা মানুলাইফ মিড ক্যাপ ফান্ড। এখন এই দুটি ফান্ড যোগ করে দিই। আমি এখানে ইকুয়াল ওয়েট ধরে নিচ্ছি, অর্থাৎ আমি যত টাকা বিনিয়োগ করব তার অর্ধেক এইচডিএফসি মিড ক্যাপ ফান্ডে এবং অর্ধেক মাহিন্দ্রা মানুলাইফ মিড ক্যাপ ফান্ডে বিনিয়োগ করব। এরপর আমরা এগিয়ে যাই। আমি এই পোর্টফোলিওটিকে কখনো রিব্যালেন্স করব না। এবার বেঞ্চমার্ক নির্বাচন করব। আমার বেঞ্চমার্ক হবে নিফটি মিড ক্যাপ ১৫০ ইন্ডেক্স। কেন? কারণ আমি তো মিড ক্যাপ ক্যাটাগরিতেই বিনিয়োগ করেছি, তাই মিড ক্যাপ ক্যাটাগরি এর বেঞ্চমার্ক ইন্ডেক্সই ব্যবহার করব। ধরুন, আমি শুরুতে ১ লক্ষ বিনিয়োগ করেছি। এখন আমরা রান ব্যাক টেস্টে ক্লিক করি। এখন দেখুন, এখানেই আসল মজা। এতে পরিষ্কারভাবে বোঝা যাবে এই দুটি ফান্ড সত্যিই ভালো ছিল কিনা। এখন যদি আমরা এই দুটি ফান্ডের পোর্টফোলিও দেখি, তাহলে নীল ব্লু লাইন হলো আমাদের পোর্টফোলিও, আর সবুজ গ্রিন লাইন হলো বেঞ্চমার্ক। যদি আমরা ৭ জানুয়ারি ২০২৩-এ ১ লক্ষ বিনিয়োগ করতাম, অর্থাৎ প্রায় ৩ বছর আগে, তাহলে আজ আমাদের পোর্টফোলিওর মূল্য দাঁড়াত প্রায় ২.৩২ লক্ষ।
অন্যদিকে বেঞ্চমার্কে একই 1 লক্ষ বিনিয়োগ করলে সেটি হতো প্রায় 2.17 লক্ষ। অর্থাৎ আমাদের পোর্টফোলিও বেঞ্চমার্কের তুলনায় ভালো পারফর্ম করেছে। এবার যদি সিএজিআর দেখি, তাহলে আমরা বেঞ্চমার্কের তুলনায় প্রায় 2 অতিরিক্ত আলফা তৈরি করেছি। আর 2 আলফা কোনো ছোট বিষয় নয়, এটি একটি খুব ভালো অতিরিক্ত রিটার্ন। এবার ভলাটিলিটি দেখি। বেঞ্চমার্কের ভলাটিলিটি ছিল বেশি, কিন্তু আমাদের পোর্টফোলিও এর ভলাটিলিটি তুলনামূলকভাবে কম ছিল। অর্থাৎ আমাদের পোর্টফোলিও কম ওঠানামা করেছে। এবার ড্রডাউন দেখি। অর্থাৎ বাজার যখন সর্বোচ্চ অবস্থান থেকে নিচে নেমেছিল, বেঞ্চমার্কের সর্বোচ্চ পতন ছিল প্রায় 21। অন্যদিকে আমাদের পোর্টফোলিওর সর্বোচ্চ পতন ছিল মাত্র 18.76। অর্থাৎ পতনের সময়ও আমাদের পোর্টফোলিও তুলনামূলকভাবে ভালোভাবে নিজেকে ধরে রেখেছিল। অর্থাৎ যদি আমি এই পোর্টফোলিওটি 3 বছর আগে তৈরি করে রাখতাম, তাহলে বেঞ্চমার্কের তুলনায় বেশি রিটার্ন পেতাম। বন্ধুরা, এইভাবেই আপনারা প্রথমে স্ক্রিনার ব্যবহার করে ভালো মিউচুয়াল ফান্ড নির্বাচন করতে পারেন। তারপর ফ্যাক্টর মডেল ব্যবহার করে সেই তালিকা থেকে সেরা 5টি ফান্ড বের করতে পারেন। এরপর ব্যাক টেস্টিং স্ট্র্যাটেজি ব্যবহার করে যাচাই করতে পারেন এই ফান্ডগুলো সত্যিই বেঞ্চমার্ককে হারাতে পেরেছে কিনা, কত শতাংশ আলফা তৈরি করেছে, এবং সত্যিই কি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত নাকি প্যাসিভ ফান্ডই যথেষ্ট। মিউচুয়াল ফান্ড নির্বাচন করার এটি একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি, যাতে ভবিষ্যতে আপনাদের ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আপনারাও যদি নিজের ফ্যাক্টর মডেল তৈরি করতে চান, তাহলে যেমন আমি বলেছি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে চলে যান। সেখানে আপনারা চাইলে আমার তৈরি করা ফ্যাক্টর মডেল সরাসরি ব্যবহার করতে পারবেন, অথবা নিজেদের প্রয়োজন অনুযায়ী নতুন মডেলও তৈরি করতে পারবেন। আপনি যে কোনো ক্যাটেগরিতে এটি ব্যবহার করতে পারবেন। যেমন আজ আমরা মিড ক্যাপ ক্যাটেগরিতে ব্যবহার করেছি, একইভাবে স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ বা অন্য যে কোনো ক্যাটেগরিতেও একই পদ্ধতি প্রয়োগ করা যায়। অথবা আমরা আজ যে ফান্ডগুলো নির্বাচন করেছি, সেগুলোর মধ্য থেকেও আপনারা নিজেদের ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এডুকেশনাল উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কোনো ধরনের ইনভেস্টমেন্ট রেকমেন্ডেশন নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, মিড ক্যাপ ক্যাটেগরি একটি হাই রিস্ক ক্যাটেগরি। তাই যদি আপনার ইনভেস্টমেন্ট হরাইজন অন্তত 5-6 বছরের বেশি হয়, তবেই মিড ক্যাপ ফান্ডে বিনিয়োগ করার কথা ভাবুন। কারণ মিড ক্যাপ দীর্ঘমেয়াদে ভালো গ্রোথ দিতে পারে, কিন্তু মাঝে মধ্যে এটি আপনাকে যথেষ্ট ওঠানামার মধ্য দিয়েও নিয়ে যাবে। তাই শুধুমাত্র লং টার্ম ইনভেস্টরদেরই মিড ক্যাপ ফান্ডে আসা উচিত। আর আপনারা পরবর্তী কোনো মিউচুয়াল ফান্ড ক্যাটেগরির উপর ভিডিও দেখতে চান, অথবা কোনো নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডের বিস্তারিত বিশ্লেষণ দেখতে চান, যেমন আমি আগে পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের বিস্তারিত বিশ্লেষণ করেছিলাম, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি সেই ফান্ডের উপরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। আমি সঞ্জয় কথুরিয়া আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ।